তার মানে কি এইটা তোমার পজিটিভ হয়ে গেল আর এটা নেগেটিভ হয়ে গেল, তার মানে হচ্ছে এই সাইকেলটা যখন এইটা পজিটিভ এটা নেগেটিভ হবে তখন সেটা শর্ট সার্কিট করবে। তার মানে কি এই যে যে সিগন্যালগুলো এখানে গ্যাপ আছে এই সিগন্যালগুলো সে দেখবে, উপরেগুলো সে দেখবে না। বুঝতে পারছো কিভাবে কাজ করবে এটা? আচ্ছা, এবং তোমার হচ্ছে এতটুকু একটু তোমার বেসিকটা মাথায় রাখতে হবে। আর এখানে একটু ক্যালকুলেশন আছে, তোমরা ক্যালকুলেশনটা একটু দেখো। প্রথমে দেখো তোমরা ডিসি সার্কিট পড়ছো, তারপর হচ্ছে এসি সার্কিট কিছুটা পড়ছো, তাই না? এসি সার্কিট কম, তাই না? মানে তোমরা কি জানো যে হচ্ছে আমাদের যে এসি সিগন্যালটা যে আসে সেটা যদি আমরা আরএমএস ভ্যালুতে নিতে চাই, সেটার সাথে এই পিক ভ্যালুটার সম্পর্কটা কি জানো এটা তোমরা? আচ্ছা, তাহলে একটু নতুন জিনিস আসবে এখানে স্যার। হ্যাঁ না দেখো এখন যে আমরা তোমরা যে মাল্টিমিটার দিয়ে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এসি সিগন্যালের যে ভ্যালুটা দেখো, তোমরা মনে করো এটা একটা এসি সিগন্যাল, এখানে তোমার ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তুমি হচ্ছে এখানে কারেন্ট আই যাচ্ছে, এই যে রেজিস্ট্যান্সটা ধরো R1 এর অ্যাক্রসে তুমি ভোল্টেজ ড্রপটা দেখবা, এটা ধরো V1 ধরো। এই V1টা তুমি যদি ভোল্টেজ ড্রপটা দেখতে চাও, এসি সিগন্যালের ক্ষেত্রে কিন্তু আমাদের সময়ের সাথে ভোল্টেজ লেভেলটা ভ্যারি করছে, যেটা ডিসি তে সময়ের সাথে ভোল্টেজ লেভেলটা কনস্ট্যান্ট ছিল, তাই না? এই যে তাহলে দেখো এক একটা টাইমে এক একটা তোমার এসি ভ্যালু দিচ্ছে, তাহলে মিটার তো আর তোমার এমন জিনিস করতে পারবে না যে t=0 সেকেন্ডে মিটারের ভ্যালু দিচ্ছে হচ্ছে 0 ভোল্ট, t=0.001 মিলি সেকেন্ডে মিটারের ভ্যালু দিচ্ছে 0.001 ভোল্ট। এরকম ভাবে কি মিটার দেখায়? মিটার তো একটা কনস্ট্যান্ট ভ্যালু দেখায়, তাই না? মিটার যে কনস্ট্যান্ট ভ্যালুটা দেখায় সেটা হচ্ছে এই যে এই ভ্যালুটা আছে না, এই ভ্যালুটাকে কি বলা হয় বলো তো? পিক ভ্যালু না? এই পয়েন্টে পিক ভ্যালু। ওই যে তোমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে যে ভ্যালুটা দেখো সেটা হচ্ছে এই পিক ভ্যালুর সাথে 0.707 যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে হচ্ছে সেই ভ্যালুটা যেটা দেখো সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস এর ফুল মিনিং কি বলতো? রুট মিন স্কয়ার। কোথায় পড়ছো? কেমিস্ট্রি তো ওই পিভি ইকুয়ালস টু আচ্ছা ঠিক আছে, তাহলে ওই জিনিসটা একটু তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা যে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে যে ভ্যালুটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে এই যে ই ভ্যালুটা। পিক ভ্যালুর সাথে তুমি যদি 0.707 মাল্টিপ্লাই করো তখন হচ্ছে যে ভ্যালুটা পাচ্ছ সেটা হচ্ছে তাকে বলা হয় আরএমএস ভ্যালু। তোমাদের যে মিটারগুলো ডিজিটাল মিটারগুলো দিয়ে যে ভোল্টেজটা ড্রপটা মাপো তোমরা, সেটা হচ্ছে সেই আরএমএস ভোল্টেজ। এজন্যই দেখো যে এখানে পিক ভোল্টেজের সাথে 0.707টা মাল্টিপ্লিকেশন করা আছে। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের এখানকার যদি আমরা ড্রপটা দেখতে চাই তাহলে VP = কি, এখানকার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে কি কারেন্ট? IP কারেন্ট যাচ্ছে। আর দুইটা এখানে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, একটা হলো এই সার্কিটটার মধ্যকার যে এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা যেটা আমরা এই মিটার সাথে সিরিজে অ্যাড করে তাকে মিটার বানিয়েছি সেটা, আর হচ্ছে এই মিটারটা যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে RQ। সো এই দুইটা তুমি যদি যোগ করো তাহলে হচ্ছে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে এভারেজ ভ্যালু পাবা। হ্যাঁ, এখানে দেখো যে পিক ভ্যালুর সাথে আবার এভারেজ ভ্যালুর আরেকটা সম্পর্ক আছে, সেটা একটু দেখো যে পিক ভ্যালুকে তুমি যদি পাই দিয়ে ভাগ করো তাহলে সেটা হচ্ছে তোমার এভারেজ ভ্যালু পাবে। আর আমাদের যে ভ্যালুটা দরকার সেটা হচ্ছে এভারেজ ভ্যালু। সো এখানে তুমি যদি আইপিটা বের করতে চাও অথবা এভারেজ ভ্যালুটা দেখতে চাও তাহলে কি করতে হবে বলো তো? 0.318 ইনটু আইপি লিখতে হবে। আর এখানে দেখো এখানে আমাদের আইপি ছিল, এখানে আইপিটা যদি আমরা বের করতে চাই তাহলে আই এভারেজ কে 0.318 দিয়ে ভাগ করতে হবে না? এই বুঝতে পারতেছো? দেখো এই যে আই এভারেজটা কি 0.318 ইনটু আইপি না, তোমাদের এখানে ফর্মুলাতে ছিল হচ্ছে আইপি, আমাকে এভারেজ ভ্যালু দিয়ে রিপ্লেস করতে হবে, তাহলে আই এভারেজ ডিভাইডেড বাই 0.318 রাখতে হবে না? এইটাই হচ্ছে তোমার এই যেখানে পড়ছো এটা এখানে রিপ্লেস করে দিছো, সব মিলায় ভাগগুণ করে তোমার ব্যাপারটা হলো এটা আসে। সো এখানে দেখো এখানে যে রেজিস্ট্যান্সটা আমাদের এই মিটারের সাথে সিরিজে অ্যাড করতে হবে সেটার ভ্যালু যদি বের করতে চাও তাহলে তোমাকে একটু আগা পিছা করে যোগ বিয়োগ করে গুণ করে এটা তোমার আনতে হবে। সো তোমার ডিজিটাল মাল্টিমিটার দিয়ে তুমি
ডিজিটাল মাল্টিমিটার যেটা তার ভিতরের যে তোমার গ্যালভানোমিটারের যে ইনস্ট্রুমেন্টটা তার সাথে যে সিরিজে যে ইয়াটা লাগানো আছে, সিরিজে যে রেজিস্ট্যান্সটা লাগানো আছে সেটা হলো এই আরএসটা। আর গ্যালভানোমিটারের যে কয়েলের নিজস্ব যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে আর এমটা। আচ্ছা, এখান থেকে তোমরা জাস্ট একদম ইকুয়েশন আমি এক্সামে দেবো না, এখান থেকে তোমাদের মেইন তোমাদের যে বোঝার জিনিসটা সেটা আমি পরীক্ষা যে হচ্ছে তোমার হাফ ওয়েভ এখানে কেন হচ্ছে, তাই না? ফুল ওয়েভটা আমরা কেন পাচ্ছি না? তাহলে এখানে দেখো একটা জিনিস চিন্তা করে, আমাদের তো পিক ভ্যালু সে পজিটিভ হাফ সাইকেলে পাচ্ছে, তাহলে নেগেটিভ হাফ সাইকেলটা এখান থেকে হারিয়ে যাচ্ছে না? সো এই হারিয়ে যাচ্ছে তার মানে কি, যে আমাদের যে মিটারটা যে ভ্যালু দিবে সেটা একটা কম ভ্যালু দিবে না, মানে এররওয়ালা ভ্যালু দিবে না। সো সেটা হচ্ছে আমাদের এখানে ড্রব্যাক। সেটা একটু দেখো, এই সাইডটা শেষ, চ্যাপ্টার শেষ। এখান থেকে তোমরা হচ্ছে ওই অ্যারেঞ্জমেন্টটা শিখবা, জাস্ট সার্কিট ডায়াগ্রামটা আর ওয়েভ শেপটা শিখবা। আচ্ছা, ওকে, এখানে দেখা যাবে না আসলে। লেকচার 5 এ তোমার হচ্ছে হাফ ওয়েভ যে রেকটিফায়ার এক্সিমিটার সেটা একটু স্টার্ট করছে এবং তার ডিসঅ্যাডভান্টেজগুলো বলছে যে তার মেজারমেন্টে কিছু এরর আছে। তার মানে কি আমাদের নেগেটিভ হাফ সাইকেলটাও আমাদের মেজারমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, তাই না? সো এটার অ্যারেঞ্জমেন্ট কি তোমরা শিখছো বলো তো? সেন্টার ট্যাপ রেকটিফায়ার নাম শুনছো তোমরা? কোনো? আচ্ছা, ওকে। তারপর হচ্ছে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এটা নাম শুনছো? জি স্যার। ভেরি গুড, তাহলে হচ্ছে আমার পড়ানো ইজি হয়ে যাবে। এটার সলিউশন হচ্ছে আমাদের সেই সেন্টার ট্যাপ রেকটিফায়ার অথবা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখন আসো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা আমরা দেখি। দেখো এগুলো তোমাদের আমি স্কিপ করে যাচ্ছি, এগুলা স্কিপ করে তোমার সলিউশনটা ডিরেক্ট আমি চলে যাচ্ছি। এটা হচ্ছে তোমার সেই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট। এটাকে পড়া হয়েছে এখন ইলেকট্রনিক্স মানে? Yes, sir. তাহলে তো বোঝাতে সুবিধা হবে আমার। তাও আমি একটু রিভিউ করে দিই এখানে। তুমি কি হবে? সামনে বসো। আচ্ছা, দেখো এখন আমরা যদি এখানে দেখো যে ডায়াগোনাল কানেকশনটা তোমার একটু খেয়াল রাখো যে কি D1টার সাথে D3টা হচ্ছে পজিটিভ নেগেটিভ এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে। আর D2 এর সাথে D4টা হচ্ছে পজিটিভ নেগেটিভ D1 D2 সেম D3 D4 এটা লুপের মতো, হ্যাঁ এরকম রাখছে। আর আমাদের যে হচ্ছে তোমার যেটা রেজিস্ট্যান্সটা এটার সাথে তো কানেক্ট একটা করতেই হবে। সো এটা হচ্ছে একটা কমন পয়েন্ট এখানে দিছে, আর এটা তাহলে পজিটিভ না, এটা উপরেরটা এখানে যদি একটু লিখি যে উপরে হচ্ছে আমাদের এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তাই না? সো এখান থেকে দেখো যে যখন আমাদের পজিটিভ হাফ সাইকেল থাকবে মানে হচ্ছে যখন এই যে এতটুকু সাপ্লাই পাবে যা পুরো সার্কিটটা, তখন কি হয় দেখো এই যে পজিটিভটা এসে তাহলে এই প্রান্তটা আমাদের পজিটিভ না, আর এই প্রান্তটা নেগেটিভ না, এই যে এই পয়েন্টটা আর কি বলতেছে। সো এটা যখন পজিটিভ থাকবে তখন D1 এবং D3 এর মধ্যে D1 D3 এর মধ্যে কোনটা ফরওয়ার্ড বাইসে থাকবে? D1 টা ফরওয়ার্ড বাইসে থাকবে, তাই না? তার মানে এই D1টা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বাইসে থাকবে, তার মানে কোনটা? D1 আর দুইটা তো D1 আর D2, হ্যাঁ D1 আর D2 টা ফরওয়ার্ড বাইসে থাকবে। সো দেখো কারেন্টটা এসে আমাদের ডিরেকশনটা কি, যে এই দিক থেকে হয়ে তারপর হচ্ছে এই D1টা হয়ে তারপর দেখো এই যে D1টা হয়ে তারপর এই যে আমাদের মিটারটা হয়ে ঘুরে এই যে পুরো রাস্তাটা ঘুরে এই D2 হয়ে এদিক দিয়ে বের হয়ে বুঝে গেছে ম্যানেজমেন্টটা কি হলো? সো তখন হচ্ছে আমাদের যে মিটারটা দেখতে পারতেছে সেই মিটারটা আমাদের এইরকম একটা ওয়েভ শেপ দেখতে পারতেছে। আচ্ছা, আমরা এখন একটা ডিফারেন্ট যদি কালার নেই, লাল কালার নেই নেগেটিভ হাফ সাইকেলের জন্য। এই হাফ সাইকেলের ফার্স্ট আমি এটা একটু মুছে দেই। নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমাদের চেঞ্জ হয়ে গেল হচ্ছে পোলারিটিটা, পুরোটা চেঞ্জ হয়ে এদিকে হলো আমাদের নেগেটিভ আর এদিকে হলো পজিটিভ, তাই না? এখন এই পজিটিভটা যখন এখানে আসবে তখন কোন কোন ডায়োড ফরওয়ার্ড বাইসে থাকবে? D4 আর D3 বলতেছে, তাই না? এখন পজিটিভ বলতেছো তোমরা, তাহলে এখানে D4টা আমাদের ফরওয়ার্ড বাইসে থাকবে আর হচ্ছে আমাদের এখান থেকে D3টা ফরওয়ার্ড বাইসে থাকবে, তাই না? এখন
চিন্তা আসছিল যে এটা আমাদের নেগেটিভ হাফ সাইকেল দিয়ে যাচ্ছে, আমাদের এই পোর্শনটা আমাদের এখানে পজিটিভ হয়ে যাচ্ছে কেন? এটা মাথায় চিন্তা আসছিল তোমাদের? তোমার যখন এই যে পজিটিভ হাফ সাইকেল যখন ছিল তখন এখানকার আউটপুটটাতে যে তোমার যে আর এম এর মধ্যে যে সাপ্লাই ছিল সেটা তোমরা পজিটিভ হাফ সাইকেলই দেখতে পাচ্ছ, তাই না? দেখো এটা যখন পজিটিভ হাফ সাইকেল, এটা তখন পজিটিভ হাফ সাইকেল না, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে যখন আমাদের সাপ্লাইটা পজিটিভ আসতেছে, পজিটিভ কেন আসতেছে? এটা চিন্তা আসছে? সেটা কিছু ডিরেকশনটা চেঞ্জ হওয়ার যাওয়ার পরও হচ্ছে গ্রোথের রেস্টের ভিতর দিয়ে হচ্ছে কারেন্টের দিকটা সেম যাচ্ছে, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি সেটা। সো তো তোমরা দেখো যে তো অ্যাশ কালারটা না দিয়ে আমি গ্রিন কালারটা দিলে মনে বেশি ভালো হতো যখন পজিটিভ হাফ সাইকেল ছিল, বুঝতে পারতেছো, তাই না? দেখো যে কারেন্টের ডিরেকশনটা যখন তোমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে তখন অলওয়েজ এই ডিরেকশনটা ফলো করতেছে, তাই না? যখন হচ্ছে যে নেগেটিভ হাফ সাইকেল ছিল তখন এই যে এই দিক দিয়ে ঢুকে এইখানে হয়ে উপর থেকে নিচে দিয়ে যাচ্ছিল না, দিয়ে এই দিক থেকে বের হচ্ছিল, আর যখন পজিটিভ হাফ সাইকেল ছিল তখনও উপর থেকে নিচের দিকেই যাচ্ছিল। সো তুমি সাপ্লাই যাই দাও না কেন তোমার হচ্ছে সিগন্যালটা তুমি নেগেটিভ হাফ সাইকেলও পজিটিভ পাচ্ছ, তাই না? সো এইটাকে বলা হয় ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সার্কিট। সো এই যে এই অ্যারেঞ্জমেন্টটা তোমরা এখানে দিলা এসি সাপ্লাই, কিন্তু পাচ্ছ হলো পুরো হচ্ছে একটা পজিটিভ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, সবগুলো পজিটিভ হাফ সাইকেল। এটার সাথে কি তোমাদের ডিসি চেহারা খানিকটা মিল আছে? ডিসি চেহারা খানিকটা মিল আছে, তাই না? কারণ হচ্ছে পিক পয়েন্টগুলো যদি তুমি জোড়া লাগাই দাও তাহলে দেখবা না একটা ডিসি লাইন যাচ্ছে না? সেই ডিসি লাইন পাওয়ার জন্য আমাদের একটা ক্যাপাসিটর ইউজ করতে হবে, হ্যাঁ? এই ক্যাপাসিটরটা ইউজ করলে তোমার এই সিগন্যালটা আসলে কি রকম হয় দেখতে, এই যে এই দিক থেকে পরে এখানে একটু নিচে নামে, তারপর আবার এখানে উঠে, এখানে আবার নিচে নামে, এইভাবে করে উঠতে থাকে, পালসেটিং ডিসি, তাই না? সো তোমরা এগুলো জানো, হ্যাঁ? আচ্ছা, ওকে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা যদি এক্সামে আসে তোমরা লিখতে পারবে না? আমি যদি কোশ্চেন করি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দিয়ে তোমরা যদি অ্যামিটার ডিজাইন করে তাহলে ওয়েভ শেপগুলো আউটপুট এবং ইনপুটের কীরকম হয় তোমরা বলতে পারবে না? ওকে, গুড। তাহলে আমি তোমাদেরকে ইকুয়েশনটা দিচ্ছি, বুঝছো? ইকুয়েশনটা দিলে এখন মনে একটু তোমাদের স্ট্রেস বেশি হয়ে যাবে, তাই না? ইকুয়েশনগুলো সলভ করলে তো তোমরা শুধু সার্কিট ডায়াগ্রামটা এবং এর ওয়েভ শেপটা দেখবে। সো এটা একটু দেখবা। এরপরে তোমরা আজকে যে ওয়াট মিটারের যে শুরু করবো তার আগে নতুন একটা টপিকের নাম লিখবা, ইলেকট্রোডাইনামিক মিটার। খাতায় লিখো তো, ইলেকট্রোডাইনামিক মিটার। স্যার হঠাৎ তো পড়তে সেটা প্রশ্ন করা যাবে? জি না, স্যার কোর্সে বাইরে প্রশ্ন করা যাবে স্যার? কোর্সের বাইরে আমার জানা মতো থাকবে না স্যার। বা এই জন্য প্রশ্ন করতে মোটর স্যার। স্যার ওই মোটরের ভিতরে স্যার মেনলি যে আপনার ক্যাপাসিটর ইউজ করবে, কেন ইউজ করবে? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। হ্যাঁ, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে তোমার একটা ফেজ কখনো তোমার একটা জিনিসকে রোটেট করতে পারে না। দুইটা তোমার হচ্ছে ধরো এটা হচ্ছে একটা সিগন্যাল, এই সিগন্যালটা কখনোই কোনো জিনিসকে রোটেট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই সিগন্যালটা আরেকটা সিগন্যালের সাথে ইন্টারঅ্যাক্ট করে, বুঝতে পারছো? একটা সিগন্যাল তোমার একটা ম্যাগনেটিক ফ্লাক্স, এই যে ধরো এটা একটা ধরো একটা তোমার কন্ডাক্টর বা চাকতি ধরতে পারো, একটা তোমার হচ্ছে এসি সিগন্যাল তোমার একদিকে ফোর্স ক্রিয়েট করতে পারে, তোমার আরেকটা ম্যাগনেটিক ফিল্ড আসা না পর্যন্ত তোমার আরেকটা বিপরীতমুখী তোমার ফোর্স কখনোই ক্রিয়েট হবে না। সো ওই যে ক্যাপাসিটিটা ইউজ করলো তুমি আরেকটা ফেজ ক্রিয়েট করার জন্য তোমার কাজে লাগে। এখন তোমরা ওই লিডিং ল্যাগিং এর ব্যাপারে আসছো এখনো? হালকা জানা আছে, তাই না? লিডিং ল্যাগিং এর ব্যাপার হচ্ছে তোমার ক্যাপাসিটরে হচ্ছে কারেন্টটা লিড করে, বুঝছো? ভোল্টেজকে লিড করে। সো যখন ক্যাপাসিটরের কারেন্টটা ভোল্টেজকে লিড করবে তাহলে দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয় না? ফেজ ডিফারেন্স ক্রিয়েটের জন্য ভোল্টেজটা যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে কারেন্টটা তার যে ডিফারেন্ট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে এই ফেজরের ডিফারেন্সের কারণে, বুঝতে পারছো? স্যার এই যে ম্যাগনেটিক ফিল্ড ডিফারেন্ট হচ্ছে এটা তো অল্প কিছুক্ষণ সময় থাকে, তারপর কিছুক্ষণ ভিতরে আবার পুনরায় আগের মতো না, ক্যাপাসিটর অলওয়েজই থাকে কনস্ট্যান্ট। ওই যে ক্যাপাসিটরটা দেবা ফ্যানের মধ্যে থাকে, পাকার যে দুই কয়েল ক্যাপাসিটর থাকে এখানে তো অনেক স্টেপ, তো ওইখানে কিন্তু একটা ক্যাপাসিটর জাস্ট ফিউ মানে প্রথম স্টেপে সে রোটেট করে দেয়, পরে সে তো নিজেই করবে। হ্যাঁ, তোমার ডিফারেন্সটা রাখা হলো তোমার মেইন উদ্দেশ্য, বুঝতে পারছো? দুইটা ম্যাগনেটিক ফ্লাক্সের মধ্যে ডিফারেন্সটা রাখা হলো তোমার মেইন উদ্দেশ্য। সেটা ক্যাপাসিটর প্রথমে স্টার্ট করে দিবে, তারপর তো স্টার্টের একটা ডিফারেন্স তোমার থেকেই যাবে,
গেছে? ওকে, এখন আসো যে তোমার ইলেকট্রোডাইনামিক মিটারটা আসি আমরা। তোমরা আগে আরেক ধরনের মিটার করছো তাই না? পিএমএমসি মিটার কোথায় করছো? গ্যালভানোমিটার করছো না? গ্যালভানোমিটারে করছো। তাহলে গ্যালভানোমিটারের যে মিটারটা তোমরা ইউজ করছো সেটা হচ্ছে পিএমএমসি মিটার। এটা ফুল মিনিং কি বলো তো? পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। আর ইলেকট্রোডাইনামিক মিটারে তোমার মেইন ডিফারেন্সটা দেখো, একটা হচ্ছে তোমরা যখন পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করছো ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করার জন্য, আর এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করার জন্য। পার্মানেন্ট ম্যাগনেট বলতে যে আমরা যেটা হচ্ছে দেখি ওইটা যে ব্ল্যাক কালারের না ঠিক রঙের জন্য না, তোমাদেরকে আমি ছবিটাই দেখাই। ন্যাচারাল তোমাকে ওই যখন আমি গ্যালভানোমিটার পড়েছিলাম তখন দেখছি জাস্ট আগে এই যে দেখছো এই যে নর্থ পোল এবং সাউথ পোলে যে ক্রিয়েট হচ্ছে, অথবা এই যে দেখো যে একটা গোল সারফেস দেওয়ার জন্য কিভাবে যে কনস্ট্রাকশনগুলো আছে, এই যে এটা হলো পার্মানেন্ট ম্যাগনেট। এটা তোমার ইলেকট্রিসিটির সাথে এই ম্যাগনেটের কোনো রিলেশন নাই। আর তোমরা এখন যেটা মিটার করতেছো তোমরা ইলেকট্রোডাইনামিক মিটার, সেটা হচ্ছে এই নর্থ পোল এবং সাউথ পোলকে ক্রিয়েট করার জন্য এক্সটার্নাল ইলেকট্রিসিটি দরকার। এমন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। কারেন্ট গেলে সে ম্যাগনেটে পরিণত হবে, কারেন্ট অফ হয়ে গেলে সেটা আবার নর্মাল ম্যাটেরিয়াল পরিণত হবে। আচ্ছা ওকে, তাহলে আমরা একটু আসি এখানে এখন ইলেকট্রোডাইনামিক মিটারে। এটার আগে তোমাদেরকে একটু জিনিস আমাকে বলে নিতে হবে যে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল অলওয়েজ কিসে কাজ করবে বলো তো? ডিসি না এসিতে? ডিসিতে। এটা তোমরা জেনে বলছো না? আমি বললাম আচ্ছা ডিসিতে কারণ সবচেয়ে লোরেন্সের যে এটা লোরেন্স না ঠিক, ডিসিতেই কাজ করবে, ঠিক আছে, এটা এসিতে কাজ করবে। দেখো একটা দিচ্ছি, এটা সব সময় নর্থ আর সাউথ পোল নির্দিষ্ট করা ডিসিতে এটা হচ্ছে যে আমি বলি তো স্যার আমি একটু গুগলে গেলে ভালো হবে। গুগলে গিয়ে তোমার হচ্ছে আমি যদি গ্যালভানোমিটারের যাই, নিজে যদি যাই, ভালো চিত্র তো দেখা যায় না, স্যার এনিমেশন আর দেখে টাইম নষ্ট হবে না। বুঝি ভালো একটা চিত্র তোমাকে বোঝানো পারি না। নেক্সট লেভেল সামনে বলছেন স্যার যে এগুলো খুলে খুলে দেখা যাচ্ছে। আচ্ছা আমি বলে দেবো, তো আমাদের আরো কিছু পড়াশোনা আছে সেগুলো কমপ্লিট করে সবগুলো শেষ করে একসাথে ধরবো। তোমাদের ইন্টারেস্টের জন্য আলাদাভাবে দেখাবো। আমি সবগুলো শেষ করে দিচ্ছি একসাথে ধরবো স্যার, এক্সাম এক্সাম না মানে খুলে দেখা তোমাদের যে কোনো সময় দেখানো যাবে। সেটা ল্যাবেই দেখতে হবে না, তোমাদের ফ্রি টাইমে আমি হচ্ছে তোমরা একটু আসবে আমার কাছে, আমি ল্যাবের ইনস্ট্রাক্টরকে বলে দেবো, তোমরা খুলে দেখবা। সেটা ল্যাবের কাজ, ল্যাবে তো ভালো সময় লাগে। আচ্ছা ল্যাবের শেষেই তোমরা দেখতে চাও, তোমরা তো বাসায় যাওয়ার জন্য অস্থির হয়েছে না কি বলা স্যার, যদি বড় খুলে সারা যাবে খালি বড় সব খুলবো স্যার, শুধু বলুন যে আপনাদের টুস্টাস করব বলা বাইরে আছে। ঠিক আছে, একটা স্কুল ধরে স্যার বাকি দেখি এটা দেখো যে এখানে আমাদের যে এখানে গ্যালভানোমিটারটা আছে, আমি সবসময় কি বলছি বলতো, গ্যালভানোমিটারের যে তোমার এনার্জি সোর্সটা সেটা কি তার নিজের মধ্যে থাকে নাকি এক্সটার্নাল সার্কিট থেকে আসে? এক্সটার্নাল সার্কিট থেকে আসে, তাই না? এই দেখো এই দিক থেকে আমাদের সেই এক্সটার্নাল সার্কিটে ধরো এই দিক থেকে ঢুকতেছে, আর এটা ঢুকে আমাদের এই কয়েল, এই যে কয়েলটা হয়ে এই কয়েল হয়ে এই যে কয়েলটা হয়ে আবার এই দিক থেকে বের হয়ে গেছে। দেখো টু টার্মিনাল না, এখানে ক্যাপাসিটি স্প্রিং স্যার এই যে দেখতে ক্যাপাসিটির মতো না, বাইরে শিলটা সেটা এটা হ্যাঁ এটা তো বলছো। না এটা তো আচ্ছা দেখো, হ্যাঁ সিলিন্ডার। এই দেখো তাহলে এই যে এই দিক থেকে ঢুকে এদিক থেকে বের হয়ে
যাচ্ছে না? তাহলে তোমরা যদি ডিসি সার্কিট তোমরা কাজ করো, তাহলে এইদিকে যদি অলওয়েজ পজিটিভ থাকে, এদিকে অলওয়েজ নেগেটিভ থাকবে না। যখন ধ্রুব এদিকে পজিটিভ হয়ে যাচ্ছে, এদিকে বের হইতেছে, তখন তোমার হচ্ছে যে এখানে এই কয়েলের মধ্যে কারেন্ট যাওয়ার জন্য যে ম্যাগনেটিক ফ্লাক্সটা, তার নর্থ সাউথের কি চেঞ্জ হবে? যেহেতু এটা ডিসি সাপ্লাই, চেঞ্জ হবে কোনো? যেমন আছে কথা যেমন আছে আছে। চেক করো। কিন্তু যে তোমরা যদি এসি সাপ্লাই দাও, তাহলে দেখো এদিকে যখন পজিটিভ নেগেটিভ থাকলো একটা সাইকেল, সে ডিফ্লেকশন দেওয়ার জন্য রেডি। কিন্তু পর মুহূর্তেই এটা যখন নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, তাহলে তখন কয়েলের মধ্যে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা থাকে, সেটা প্রিভিয়াস পজিটিভ হাফ সাইকেলের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স যেটা থাকে তার ঠিক বিপরীত না? বোঝা গেছে? কারণ এই কয়েলের যে ম্যাগনেটিক ফ্লাক্সটা পজিটিভ হাফ সাইকেলের জন্য তৈরি হয়েছিল, নেগেটিভ হাফ সাইকেলে সেটা হচ্ছে তাকে ভ্যানিশ করে দেয়, নাল করে দেয়। তখন কি তুমি মিটারের কোনো মুভমেন্ট পাবা? মিটারে কিন্তু কোনো মুভমেন্ট পাবা না। বোঝা গেছে? তারপরে এটা একবার মানে পিরিয়ডটা সরবো, মানে কাটাটা একবার নড়বো, আবার আগের জায়গায় ফিরে আসবো। না, নড়বেই না তখন। কারণ হচ্ছে তার ম্যাগনেটিক ফ্লাক্সই নেই, সেই কয়েলের মধ্যে নেট ম্যাগনেটিক ফ্লাক্সটা জিরো। যেহেতু দুইটা এসে প্রডিউস করে ক্যান্সেল হয়ে যায়। দেখো যে এই জন্য পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল কখনো এসিতে কাজ করে না। মনে থাকবে এটা? কোশ্চেন যদি দিয়ে দিতে পারবা। ওকে, দেখো এখন আমাদের ইলেকট্রোম্যাগনেট মুভিং কয়েলটা যেটা, সেটা দেখো যে অ্যারেঞ্জমেন্টটা ফার্স্টে দেখো, এইটার অ্যারেঞ্জমেন্টটা কিরকম। এটা হচ্ছে একটা সেই ইলেকট্রোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা আমাদের, যেটা কারেন্ট গেলে সে ম্যাগনেটে পরিণত হবে। সো এখানে একটা নর্থ পোল ক্রিয়েট হবে। এরপরে দেখো যে কয়েলটা আমাদের এই ম্যাগনেট ইলেকট্রোম্যাগনেটের মধ্যে যাচ্ছিল, সেটাই এসে আমাদের যে পয়েন্টারটা, সেটাকে নাড়ানোর জন্য যে আমাদের কয়েলটা থাকবে, যে কোরটা থাকবে, তার চারপাশ দিয়ে সেটাই পেঁচানো হয়েছে। এবং পেঁচিয়ে যখন বের হবে, আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ধরে বের হবে। তো দেখো সেম কারেন্টটা আমাদের এই যে ম্যাগনেট, এই যে যেটা দুইটা ইলেকট্রোম্যাগনেট আছে, তাকে ম্যাগনেটে পরিণত করার জন্য কাজে লাগছিল। তখন কি এটা ম্যাগনেটে পরিণত হলে এটা নর্থ পোল যদি হয়, এটা সাউথ পোল যদি হয়, মাঝখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হয়ে আছে না? আবার যখন এখান দিয়ে কারেন্ট যাবে, এই কয়েলগুলোর মধ্য দিয়ে কারেন্ট গেলে আমরা বলতে পারি না যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফ্লাক্স? তখন এই পয়েন্টারটা একটা টর্ক অনুভব করবে না? বুঝা গেছে? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট এবং হচ্ছে তোমার এই পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে পার্থক্য, যে হচ্ছে তোমার যখন মাত্র কারেন্ট আসবে তখনই সে ম্যাগনেটে পরিণত হবে, তখনই ম্যাগনেটিক ফ্লাক্স দিবে, তখনই সে পয়েন্টারটা ডিফ্লেক্ট করবে। এটা হলো দুইটার মধ্যে প্রধান পার্থক্য। স্যার এখানে কি দুটো ব্যাগের কানেক্টেড কোনোভাবে? না, স্যার এটা তো ম্যাগনেট না, এটা বাটন কুণ্ডলীর কারণে কোর একটা, কোরটা হচ্ছে যে তোমার কোরটা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তার সে কিন্তু তোমার ম্যাগনেট। আমাদের হইলে আমাদের পাখাটা ঘুরে, এটা কিন্তু স্যার এই কোন ম্যাগনেট কয়েল ভিতরে না, বাট এটা ওই যে ইলেকট্রোম্যাগনেট থেকে উৎপন্ন হচ্ছে। হতে পারে। আচ্ছা, এরপরে দেখো এখানে একটু তোমাদের আগের মতো ওই যে তোমার ডিয়ারসন গ্যালভানোমিটার করছিলাম, ওই সময় যে টর্ক ইকুয়েশনটা থাকে তার সাথে একটু রিলেট করে আমরা এটা পড়বো। দেখো যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে I1 কারেন্টের জন্য, যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে Q1 I1, আর I2 হচ্ছে মুভিং কয়েলের মধ্যে আছে। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে দুইটা কয়েলের আলাদা নাম আছে, যেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করার জন্য যে কয়েলটা সেটা হচ্ছে ফিক্সড কয়েল, আর হচ্ছে যে পয়েন্টারের সাথে যে কয়েলটা তোমার অ্যাটাচ থাকে সেটা হচ্ছে মুভিং কয়েল। ঠিক আছে? সো এখানে দেখো যে দুইটা কারেন্ট তাহলে আলাদা আলাদাভাবে আমরা দিই। একটা হচ্ছে I1 ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে যায়, সেটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করার জন্য, আর I2টা হচ্ছে মুভিং কয়েলের মধ্যে দিয়ে যায়। এই অ্যারেঞ্জমেন্টটা আমাকে বলো তো, I1 এবং I2 সমান না? I1টা হচ্ছে ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে যায়, I2টা হচ্ছে মুভিং কয়েলের মধ্যে দিয়ে যায়। এই অ্যারেঞ্জমেন্টটায় যে I1টা এখান দিয়ে বের হচ্ছিল সেটাই কিন্তু মুভিং কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। সো এই অ্যারেঞ্জমেন্টের জন্য I1 এবং I2টা সমান। সো এখানে ফোর্সের সময় তোমরা পড়ছো না ওখানে যে কি পড়ছিল বলো তো, TD is equal to অথবা হচ্ছে তোমার NI তাই না? দেখো তার সাথে এখানে মিল আছে, আমাদের হচ্ছে যে ফোর্সটা হচ্ছে NI LB। সো এখানে আমাদের NI AB যদি আনতে হয়,
বিটা কি? বিটা হচ্ছে তোমার ফ্লাক্স এই যে বিটা না এই যে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে নিচে এই বিটা ব্রেড অফ দ্য ছোট বড় ছোট বিটা ব্রেড অফ দ্য এল আর বি যুক্ত হয়ে কি হয় বলতো গুণফল হয়ে এ হয় না দেখো ফর্মুলা দুটো সেম এন আই এ বি কিন্তু আছে শেষ পর্যন্ত সো এটা হচ্ছে সেই ডিফ্লেকশন টর্কটা আর এই যে দেখো এখন ডিফ্লেক্টিং টর্কটা আমরা যদি এখন এই যে বিটাকে ভাঙি বিটা আমরা এখানে ছিল k1 i1 এই বিটা যদি আমরা এইখানকার বিটে ইনপুট করি তাহলে k1 i1 আসবে না এখানে এই যে দেখো এখানে এই k1 এবং i1 টা আসতেছে এই যে পরবর্তীতে দেখো বলছে এরা যেহেতু এটা সিরিজে অ্যারেঞ্জমেন্টটা এই জন্য i1 সমান i2 সমান i দেয়া আছে সো এখানে k1 a n i স্কয়ার আছে তো এখানে আচ্ছা তাহলে দেখো যে এখান থেকে আরেকটা তোমার কনক্লুশনে আসতে হবে দেখো k1 টা কনস্ট্যান্ট a টা কনস্ট্যান্ট তারপর হচ্ছে তোমার n টা কনস্ট্যান্ট মানে হচ্ছে k1 a এবং n টা কনস্ট্যান্ট তাহলে ডিফ্লেকশনটা কারেন্টের বর্গের সমানুপাতিক তাই না ডিফ্লেকটিং টর্কটা কারেন্টের বর্গের সমানুপাতিক আর ডিফ্লেকশনটা যে দেয় সেটা আসলে তো তোমার একটা অ্যাঙ্গেলই আমরা বুঝাই তাই না সেই ডিফ্লেক্টিং টর্কটাকে আমরা যদি অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা বলতে পারবো যে যেই তোমার ডিফ্লেক্টিং অ্যাঙ্গেলটা সেটাও কারেন্টের বর্গের সমানুপাতিক বোঝা গেল তাহলে এটা একটা যদি কোশ্চেন আসে বলতে পারবো না যে প্রুভ দ্যাট ইন ইলেকট্রোডাইনামিক মিটার যে তোমার ডিফ্লেক্টিং যে অ্যাঙ্গেলটা দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য কারেন্ট গোয়িং থ্রু ইট বলতে পারবো এটা কোন জায়গা থেকে শুরু করবো একদম প্রথম থেকে হ্যাঁ এখান থেকে শুরু চিত্র করতে তো আছে না চিত্র এটা ইজি হয় ডিফ্লেকশন টর্ক থেকে না না কি আছে চিত্রটা বিরুদ্ধ স্যার জিনিস এনে তো সে মাঝখানে যে এটা দেওয়া আছে মুভিং করে স্যার ওইটা তো দুইটা করেছেন দুইটা ওইটা তো করবে। ওটা তো তোমার হচ্ছে ওটার সাথে একটা পয়েন্টার লাগানো আছে ওটাই ঘুরতেছে ওটার সাথেই পয়েন্টার লাগানো আছে মুভিং কয়েলটা মানে ওটা ঘুরছে মুভিং কয়েলটা করবে না হ্যাঁ মুভিং কয়েলটা তো তোমার এই যে ওটা কয়েলের যখন ভিতরে ঘুরবে যে ওটা যখন ঘুরবে কয়েল তো গায়ে গায়ে লাগানো ওর নিয়েই তো ঘুরবে তাই না জি স্যার কয়েল সহ কয়েল সহ। কেন তো স্যার তারটা স্যার মানে এটা তো- যেরকম এটা তো একবার মনে একবার ভিডিও আসো লোক এটা আচ্ছা তুমি বলতেছো ঘুরতেই থাকবে ও না এগুলো করতে পারবো তো ঘুরতে এটা তো থাকবে লোপে কাজ করে তাহলে যাই হোক কারেন্ট ডিটেইল করতে হবে তাই বলতেছে আচ্ছা ওকে অর্ধেক গিয়ে ব্যাক করবেন আমরা তাহলে তোমাদের এই যে 5 নাম্বার যে তোমাদের লেকচার স্লাইডটা এখান থেকে হচ্ছে তোমরা এই ইলেকট্রোডাইনামিক মিটারটা মুভমেন্টটা এটা শিখবা এর সাথে কিছু রিলেশন আছে সেটা শিখবা আর হচ্ছে এই ফুল ওয়েভ রেজিস্ট্রারটা এই সাইডে আরো অনেক কিছু আছে এটা আমরা স্কিপ করব এটা এই দুটো অলরেডি আসছে এটা আমরা স্কিপ করব না এটা আমি বেশি কিছু নাইও এখানে এখানে যে অ্যারেঞ্জমেন্ট গুলো আছে এটা বুঝতে হলে তোমাদের অপেনটা বুঝতে হবে অপেনটা আমরা মিডের পরে স্টার্ট করব তো জন্য এটা এখন আমরা রাখছি আর না যাই তো মিডিয়াল আমরা ওটাতে আপনি না মিডের আগে তো তোমার কোথায় আসলো তোমরা স্যার একটু গেস্ট আসছিল তো বাইরে নিচে দেখা করে গেস্টকে সময় দিলে হবে ক্লাস করতে হবে না বসো আচ্ছা আমরা হচ্ছে অপেম্প আমরা মিডের পরে স্টার্ট করব এইজন্য এটা এখন তোমাদের বুঝতে হবে ওপেন কি রিলেটেড ডায়োড না ঠিক অপেম্পে একটা আইসি একটা বিশেষ ধরনের আইসি সেটা হলো যেটা ওয়ান সাইড কারেন্ট ফ্লো করে ওয়ান সাইড কারেন্ট আর একবার থেকে কারেন্ট আরেক পাশে কারেন্ট আসবে না অপেম্প সেই জিনিস না অপেম্প হচ্ছে বিজেপি করছো তোমরা না স্যার না সামনে মিলে পড়ে এটা তো তোমরা পড়ি না এটা আমার থেকে দরকার নেই আর এটা তো মিলের পরে পড়ে সেটা বিজেপি হচ্ছে তোমার অ্যামপ্লিফায়ার অ্যামপ্লিফিকেশন করে হ্যাঁ এটা সিগন্যাল অ্যামপ্লিফিকেশন অপেম্প আমাদের সিগন্যাল অ্যামপ্লিফিকেশন সেটা আমরা ইয়াতে করব মিটার পরে আসবে দেখতে স্যার মানে এর মতো তো কি করে স্যার এই পর্যন্ত আমি না তাই হ্যাঁ স্যার তাহলে এখানে যে স্যার অনেক সিলেবাস আছে আপনারা এখানে শেষ দিন লেকচার কয়টা শুরুই করি না এখন তোমাদের যে কোশ্চেন আমি করে করতেছি আর কি সেই জায়গাটা আমরা এখন জানি কি বলেন স্যার এটা কোনো কথা বলবেন আচ্ছা এখানে দেখো এখন আমরা আরেকটা ভালো টপিক লেখো যে ইলেকট্রোডাইনামিক মিটার ওয়াট মিটার প্রিন্সিপল এটা লেখো এটা একটু টপিক বানাই লিখো এটা আমাদের ইম্পর্টেন্ট টপিক হ্যাঁ স্যার ওয়াট মিটার বলে না পরে শুরু করবেন না ওয়াট মিটার তো শুরু করব আগে এই যে এখন শুরু একটু আগে তো বললেন স্যার পরে
মিডের পরে এই যে আমাদের পরে portion আছে না? এই পরে না, মিডের পরে আমরা ওই যে আইসি বেসড ব্যাপারগুলো যাব ওপেন তারপর 555 টাইম সিরিজ ঠিক আছে স্যার করতে তো হবে তোমার এই কোর্সটা হচ্ছে মেজারিং কোর্স বুঝছো মেজারমেন্টের সাথে রিলেটেড যা যা আছে সেগুলো কোনো মেজারমেন্ট আর সেন্সর এগুলো স্যার প্র্যাকটিক্যালি দেখা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ কত দেখতে ওকে দেখো এখন যে তোমরা একটু আগে যে বললা ইলেকট্রোডাইনামিক মিটার সেইটাই আমাদের ওয়াটমিটারের অ্যারেঞ্জমেন্ট হিসেবে আমরা ব্যবহার করি কিছু ডিফারেন্স আছে সেটা আমরা এখন দেখব। আর এই যে এই টপিকটা লিখলে তার পাশে লেখা হচ্ছে এনার্জি মিটার এই যে এখানে এটা লিখে রাখো পাওয়ার এন্ড এনার্জি মেজারমেন্ট আমি কিছু কাজ কিছু দেখি আরে ইজি আচ্ছা ফুল ওয়েভ হাফ ডিজিটাল এরকম আমি দেখি কাজ করে করেছে সেই অনুযায়ী না পরে বুঝে আগে ক্লাসে বুঝো আচ্ছা এটা রিক্যাপ হ্যাঁ এটা লাস্ট যেটা বলতেছি ওরা এটা রিক্যাপ আগেরটাতে আমরা বলছি জাস্ট আমরা এই পর্যন্ত ছিলাম যে ডিফ্লেকশনটা কারেন্টের স্কয়ারের সমানুপাতিক সো এখানে দেখো এখন একটা তোমরা ইন্টিগ্রেশন করছো তোমরা ডিফারেন্সিয়েশন করে আসছো আমরা যদি সময়ের সাথে এন্টায়ার জিনিসটাকে আমরা একটা গ্রাফে নিয়ে আসতে চাই সেজন্য আমরা এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে কারেন্টটার সাথে ডিফ্লেক্টিং অ্যাঙ্গেলের একটা সম্পর্ক আমরা দেখাইছি এখানে দেখো থিটা এফ সমানুপাতিক 1/t তোমরা তো জানো তাই না যে যখন ইন্টিগ্রেশন করতে হয় সামনে 1/t টা আমরা এখানে রাখছি এটা নরমাল ইন্টিগ্রেশন আর কি আই দেখো যা আছে থিটা এফ সমানুপাতিক আই স্কয়ার এটাই হইতেছে এন্টায়ার 0 থেকে আমাদের যে সাইকেলটা ধরো হচ্ছে সাইকেলটা আমাদের 50 আছে একটা সাইকেল আর এন্টায়ার টাইম পিরিয়ডে প্রত্যেকটা আলাদা আলাদা সময়ের যোগফল নিয়ে আমরা যদি একটা ইকুয়েশন বের করতে চাই কারেন্টের সাথে ডিফ্লেকশনের তখন হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা তোমাদের লাগবে সেটা দেখতে পাচ্ছ তোমরা যে থিটা সমানুপাতিক এভারেজ সমানুপাতিক 1/t এটা হলো ইন্টিগ্রেশন 0 থেকে t টাইম আমরা i স্কয়ার dt আচ্ছা মানে এটা কি তোমরা বুঝতে পারতেছো ইন্টিগ্রেশনটা এটা এভারেজ যেটা আসছে আচ্ছা এখন দেখো যে এটা তোমরা একটু দেখো তোমরা যখন ইলেকট্রোডাইনামিক মিটার পড়ছো তোমরা দেখছিলা যে ফিক্সড কয়েলটা বা যেটা তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেট তার থেকে যে কয়েলটা ছিল সেটাই মুভিং কয়েলে চলে যাচ্ছিল সেই কারণে কিন্তু এখানে দেখো অ্যারেঞ্জমেন্ট একটু ডিফারেন্ট এখানে হচ্ছে যে ফিক্সড কয়েলটা যেটা সেখান থেকে যেই কারেন্টের কয়েলটা বের হয়েছে সেই কয়েলটা কি হবে পরবর্তী যে ফিক্সড কয়েলটা তার মধ্যে চলে গেছে আর আমাদের যে মুভিং কয়েলটা সেটা ডিফারেন্ট একটা কোরের মধ্য দিয়ে সেই কয়েলটা চলে গেছে সো এটা কি সিরিজ না এটা সিরিজ না সো তোমাদের ওয়াট মিটার কি মেজার করে বলতো পাওয়ার মেজার করে পাওয়ার কি জিনিস P = V হয় না তার মধ্যে মানে এই মিটারটা হচ্ছে আমাদের ভোল্টেজও মেজার করতে পারবে এই মিটারটা কারেন্টও মেজার করতে পারবে তাই না কারেন্ট মেজার করার জন্য দেখো যে এই যে আমাদের যে কয়েলটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এখানে ঢুকতেছে এখান থেকে বের হচ্ছে এটা হচ্ছে যে লোডের আমরা যে লোডের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেই লোডের কারেন্টটা যদি নির্ণয় করতে চাই সেটা লোডের সাথে সিরিজে থাকতে হবে না জি দেখো তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু সিরিজে আছে না আমাদের এক্সটারনাল সার্কিটের সাথে তাহলে এই যে এই কয়েলটা কি মেজার করবে বলতো কারেন্ট মেজার করবে তাই না আর এই যে এই কয়েল তাহলে ফিক্সড কয়েলটা ইলেকট্রোডাইনামিক মিটারে কি মেজার করে কারেন্ট মেজার করে আর এই যে এই কয়েলটা যেটা মুভিং কয়েলটা সেটা কি মেজার করবে তাহলে ভোল্টেজ মেজার করতেছে এখানে দেখো অ্যারেঞ্জমেন্টটা আইসি সেটা হচ্ছে কারেন্টের সি কারেন্টের মেজার করার জন্য আইপিটা হচ্ছে ভোল্টেজের জন্য যে কারেন্টটা প্রবাহিত হয় মুভিং কয়েলের মধ্য দিয়ে সেটা হচ্ছে আইপি কারেন্ট বোঝা গেছে ঠিক আছে স্যার এই যে আইপিটা কি আসলে আইপি তো এই কয়েলটা তো ভোল্টেজ মেজার করে তাই না ভোল্টেজ মেজার করা মানে হচ্ছে এখানের মধ্যে একটা কারেন্টই অবশ্যই আছে তাই না সো সেটা হচ্ছে আইপি ভোল্টেজের জন্য যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আইপি তাহলে তোমরা একটু অ্যারো দিয়ে লিখবা যে ফিক্সড কয়েল দিয়ে অ্যারো দিয়ে লিখবা হচ্ছে কারেন্ট মেজারমেন্ট আর মুভিং কয়েল দিয়ে অ্যারো দিয়ে লিখবা হচ্ছে ভোল্টেজ মেজারমেন্ট
এখানে দেখো আরেকটা মুভিং কয়েল আরেকটা নাম তোমরা লিখে রাখো, পটেনশিয়াল কয়েল বা প্রেসার কয়েল। পটেনশিয়াল মানে তো ভোল্টেজ ডিফারেন্স, তোমরা তো জানো তাই না? জি। পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ এটা কোনটা ফিক্স করে নাম স্যার? ফিক্সড কয়েলের নাম হচ্ছে তোমার কারেন্ট এটা ওয়াট কয়েল, আর তোমার যেটা ভোল্টেজ মুভিং কয়েলের নাম হলো পোটেনশিয়াল কয়েল। সেটা হচ্ছে পটেনশিয়াল কয়েল বা প্রেসার কয়েল সেটা। তাহলে তোমরা হচ্ছে যে আগের যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা লিখছিল তোমরা কি লিখছিল বলো তো, যে আচ্ছা সমান হবে কি 1/t ইন্টিগ্রেশন অফ i স্কয়ার dt, তাই না? জি। তো এখানে হচ্ছে কারেন্ট দুইটা, আইসিআই দিদি যাবে ICIC, একটা হচ্ছে কারেন্ট ফিক্সড কয়েলের মধ্যে দিয়ে যে যাচ্ছে কারেন্টটা সেটা, আর একটা হচ্ছে মুভিং কয়েলের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা। সো এই দেখো দুইটা কারেন্টের আমরা গুণফল এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের লাগবে হচ্ছে কি লাগবে বলো তো, এখানে একটা ভোল্টেজ লাগবে তাই না? দুইটা কারেন্ট দিয়ে তো আর আমরা পাওয়ার মেজার করতে পারবো না, তার মধ্যে একটা ভোল্টেজ লাগবে। এই দেখো যে আইপিটা যেটা সেটা যেহেতু মুভিং কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, এই আইপিটার যে অ্যাক্রস আমরা এই দুই পয়েন্টের যে ভোল্টেজটা পাই আমরা, এই দুই পয়েন্টের ভোল্টেজ দিয়ে যদি আমরা মুভিং কয়েলের রেজিস্ট্যান্সটা ভাগ করে দেই তাহলে আমরা ভি পাবো না আর ভোল্টেজ পাবো না। আচ্ছা এই দেখো এই দুই পয়েন্টটা আসলে কি করতেছে বলতো, ভোল্টেজ যেখানে আমরা লোডটা রাখছি সেই লোডের অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করছি তাই না? সেই লোডের অ্যাক্রসে কত পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটা মাপার জন্যই কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা। সো এইটা এই যে ফিক্সড কয়েলটা সেই লোডের সাথে সিরিজে থাকবে এবং পটেনশিয়াল কয়েলটা সেই লোডের সাথে প্যারালাল থাকবে, এটা তো বুঝতে পারছিস তাই না? সো এই যে তোমার এখানে যে পটেনশিয়াল কয়েলটা তাহলে দুইটা ভোল্টেজের লোডের যে ভোল্টেজটা তার অ্যাক্রসে আছে কানেক্টেড সেটা বলতে পারো না তুমি? সেটা কি ইনডিউস করে নিচ্ছে? না ইনডিউস কারেন্ট আগেরটা ছিল ফিজিক্যাল, এটা কি কানেক্টেড? এটা কানেক্টেড হবে। শোনো আমি ব্যাপারটা বলি তোমাদেরকে, যে এটা হচ্ছে ধরো তোমার সাপ্লাই, তোমরা এখানে একটা লোড আছে, সেই লোডের মধ্য দিয়ে কত কারেন্ট যায় সেটাও মাপতে চাও, সেই লোডের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হয় সেটাও মাপতে চাও, তখন হচ্ছে আমাদের যে ফিক্সড কয়েলটা যেটা হচ্ছে কারেন্ট মেজার করে সেটা ডিরেক্ট এই সিরিজের এই সার্কিটের সাথে সিরিজে লাগিয়ে দিলে হয় না, হয় কি না? আর তোমরা হচ্ছে যদি এই দুইটার অ্যাক্রসে তুমি ভোল্টেজ মাপতে চাও তাহলে এমন একটা অ্যারেঞ্জমেন্ট রাখবে না, সেটা হচ্ছে তোমার এই লোডের সাথে প্যারালাল থাকতে হবে। তাহলে এই যে এতটুকু যে অ্যারেঞ্জমেন্টটা সেটাই হচ্ছে তোমার ওয়াটমিটার অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ বুঝতে পারছো তুমি এবার ব্যাপারটা? আর ক্লিয়ার। আচ্ছা দেখো যে এখন আমি আরো যাবো, তুমি যে কোশ্চেন করছো সেটা যাবো, তুমি বলতেছো যে এই যে কয়েলটার মধ্যে তোমার ইনডিউস হয় কিনা কিছু তাই না, এটা জিজ্ঞেস করছো তাই না? দেখো এই যে এই সার্কিটটা এখান থেকে আসতেছে, কারেন্টটা এসে কিন্তু এই কয়েলের মধ্যে দিয়ে যায়, এটাকে এনার্জাইজ করতেছে বা এটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করতেছে। এবং দেখো এখানে এসে যে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে এদিকে যাওয়া লোডের মধ্যে দিয়ে যাওয়া, আর একটা হচ্ছে পটেনশিয়াল কয়েলের মধ্যে দিয়ে যাওয়া। সো একটা কারেন্টের অংশ কিন্তু এই কয়েলের মধ্যে দিয়েও যাচ্ছে, বুঝতে পারছো? সো এই যে এখান থেকে তুমি যেটা বলছো যে এটার ম্যাগনেটিক ফ্লাক্স এখানে এসে ইন্টারেক্ট করবে ইনডিউস করবে কিনা সেটা না, এর মধ্যে দিয়ে ফিজিক্যাল কারেন্টই যাবে, বুঝতে গেছে? এটা আরো আসবো, এটা সামনে আসতেছে। আমি আপাতত তোমাদের হচ্ছে যে শক্ত কোশ্চেনে তোমাদের এরকম কোশ্চেন দেওয়া যাবে। টার্মিনাল দুটো টার্মিনাল স্যার, হ্যাঁ ফিক্সড কয়েলের দুইটা টার্মিনাল। কারণ মুভি করে এই জন্য বলতেছিলাম স্যার এটা ইনডিউস হয় কি না এটা ইনডিউস হয় না, এখান থেকে ফিজিক্যাল কারেন্ট, এটা অন্য কোনো এক্সটার্নাল সোর্স থেকে এখানে ইনডিউস হয়ে আসে না, এটার জন্য আলাদা কারেন্ট যায়। সেই কারেন্টটা তো তোমরা এই যে এই সার্কিটটা যদি দেখো, এই সার্কিটটাতে দেখতেছো, আমি যদি একটু ক্লিয়ার করি। তো এটা তো স্যার যেহেতু স্যার টার্মিনাল দেখো এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের সেই সার্কিটটা। আমরা চাই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার মাপতে, পাওয়ার মানে ভোল্টেজ আর কারেন্টের গুণফল মাপতে, তাই না? সো এই যে এই সার্কিটটার আমরা যদি কারেন্টটা মাপতে চাই, এখানে একটা আমাদের অ্যামিটারের অ্যারেঞ্জমেন্ট লাগবে না? অ্যামিটার অ্যারেঞ্জমেন্ট আমরা কি জানি সেটা সিরিজে রাখতে হয় না? সো কারেন্ট মাপলো সে, এখন আমাদের কি লাগবে? ভোল্টেজটা লাগবে না? ভোল্টেজ লাগবে মানে হচ্ছে এটার অ্যাক্রসের ভোল্টেজটা, এই অ্যাক্রসের ভোল্টেজটা আমরা এখানে একটা ভোল্ট মিটার দিয়ে মাপতাম না? হ্যাঁ, এই ভোল্ট মিটারের জায়গায় এখন আমরা এই যে ইলেকট্রোডাইনামিক মিটারের পটেনশিয়াল কয়েল বা প্রেসার কয়েলটা দিয়ে দিই। তাহলে সে কি মাপতেছে? এটার অ্যাক্রসের ভোল্টেজ মাপতেছে না, কিন্তু তুমি যে জিজ্ঞেস করছো, ও যেটা জিজ্ঞেস করছে এইখানে কি কোথাও থেকে বাইরে থেকে একটা
একটা ম্যাগনেটিক ফ্লাক্স ইনডিউস হচ্ছে কিনা এখানে, তাই না? কোশ্চেন তো স্যার আসলে ওই যে মাসি দুটো টার্মিনাল আছে হ্যাঁ, ওই দুটো টার্মিনাল কিসে কানেক্টেড স্যার? ওই কিসে কানেক্টেড? ওই দুটো টার্মিনাল হচ্ছে একটা হচ্ছে তোমার এই যে এই সার্কিটটা, একটা হচ্ছে মাথা এটা, আর একটা হচ্ছে মাথা এটা। ওপেন তো আমরা দুটো Open কানেক্টেড না। ওই দুই সাইডে দুটো এখানে তোমার এক্সটার্নাল সার্কিটের তো কিছুই স্যার নেই। ওটা ওপেন ছবিতে দেখা যাচ্ছে যে ওই তো open না। এটা ওপেন তো এটা জানো, ওটা কোশ্চেন করলো না। এটা ওইটা সোর্স লাগানো আছে ওইটা তো source লাগানো ওটা আছে কোশ্চেন তুমি করছো নাকি? স্যার ওই দুই পোল তো ওপেন না। এখন স্যার ভাবছে কি যে ওই দুটো সোর্স লাগানো আছে এই দুটো ফাঁকা করে এই দুটো না, সোর্স না, লাগানো আমাদের কোশ্চেন ওইটা স্যার। আচ্ছা ওকে ঠিক আছে। ঠিক আছে বুঝেছি। ইন্ডিউস জিজ্ঞেস করছি আসলে ইন্ডিউস হয় নাকি, এটা তো কোনো জায়গায় লাগানো না মানে না ইনডিউস হয় না, ওই যে দেখো যে ফিজিক্যালি কারেন্ট এইটা আসলে তোমার ওই যে বললাম তো দুইটা মাথা দেয় একটা মাথা স্যার যদি ওই দুইটা মাথা লাগানো থাকতো তাহলে এই কোশ্চেনটা মাথায় আসতো। লোড লোড থাকবে কি ঠিক আছে। তারপরে দেখো আমরা এখন এই ইকুয়েশনে ভোল্টেজ আনতে চাই। ভোল্টেজ আনার জন্য আমরা কি করব দেখো পরের লাইনে এখানে আছে এই যে তোমাদের অ্যারেঞ্জমেন্টটা আমি যেটা ছবিতে দেখালাম সার্কিট থেকে, সেটা হচ্ছে এই যে এরকম অ্যারেঞ্জমেন্টটা। আমরা এই লোডের কারেন্টটা মাপতে চাই, এই লোডে অ্যাক্রসে কত কারেন্ট যাচ্ছে সেটার জন্য এটা কি কয়েল তাহলে বলো, ফিক্স নাকি মুভিং? এটা মুভি এই এটা ফিক্সড কয়েল। এটা ফিক্স করা আর ভোল্টেজ যেটা মাপতে চাই সেটা কি কয়েল? মুভিং করে। সেটা হচ্ছে মুভিং কয়েল, তাই না? আচ্ছা স্যার দুটোরই তো ডায়াগ্রাম একই রকম। না কেন একটা একটা লোড series সিরিজে, একটা লোডের সাথে সিরিজে, আরেকটা কি হবে? parallel। আরেকটা প্যারালাল না? বুঝা গেছে? স্যার এটা তো সরাসরি আচ্ছা এখানে আমি আসবো, আমাকে আগে এই ইকুয়েশনটা সলভ করতে দাও। স্যার স্যার এটা তো লোডের সাথে সরাসরি প্যারালাল না স্যার। এই যে এখানে যে তুমি বলতেছো যে এটা আমরা এখানে যদি লাগাতাম তাহলে প্যারালাল বা সবই আসবে। সাদা ল্যাব আছে না? প্রত্যেকটা দাও। আমাদের ল্যাবে ওয়াটমিটার এটা তোমাদের ল্যাবে লেখা আছে। ওয়াটমিটার আছে যেটা দেখছো সেটা হচ্ছে সিফেস ওয়াটমিটার, সেটা ডিজিটাল ওয়াটমিটার, কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যানালগ ওয়াটমিটার। আচ্ছা ওকে দেখো ডিজিটাল তো অ্যানালগ নিয়ে কেন করে? সেটা তোমাদের ইউজিসি কে কি জিজ্ঞেস করতে হবে। আচ্ছা আসো দাদা থেকে আসে। দাদা থেকে আসে। দেখো এখন আমরা যে হচ্ছে পটেনশিয়াল কয়েলের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা ভোল্টেজে ইয়া করব, ট্রান্সফার করব। তাহলে আইপি সমান কি লিখতে পারি আমরা বলো তো? এই যে এটার অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা যেটা হচ্ছে ভিএল আমরা পাচ্ছি, ভিএল আর হচ্ছে এই যে তোমার পটেনশিয়াল কয়েলের যে তোমার রেজিস্ট্যান্সটা সেটা দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আইপি আমরা এটা লিখতে পারি না, যে এই আইপির জায়গায় ভিএল বাই আরপি লিখতে পারি। দেখো এই আইসি কোনটা বলতো? আইসি এই কারেন্টটা না, কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আইপি কোনটা? আইপি হচ্ছে এই যে পটেনশিয়াল কয়েলের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আইপি, তাই না? এখন আমাদের হচ্ছে এটা তো আমরা দুইটা কারেন্টের মেজারমেন্ট, আমরা চাই হচ্ছে পাওয়ার মেজার করতে, তাহলে একটা ভোল্টেজ লাগবে আমাদের, তাই না? ভোল্টেজ লাগার জন্য আমরা ভোল্টেজের এই যে কারেন্টটা সেটাকে আমরা ভোল্টেজে রূপান্তরিত করব। এই আইপিটা আসলে কি? এটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা না, এই কারেন্টটা আমরা কিভাবে মেজার করতে পারি বলো তো? এই যে এইখানকার যে ড্রপটা সেটা ডিভাইডেড বাই এটা রেজিস্ট্যান্সটা দিয়ে আমরা করতে পারি না? তাহলে আমরা এই যে কি লিখছি না VL বাই RP, তাহলে এই লোডেডটা ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্সটা দিলে আমরা আইপিটা পাই। সেই আইপিটা আমরা এখানে ইনপুট করব, সেটা এখানে ইনপুট করার পরে দেখো যে কি লাইনটা আসতেছে, VL আসতেছে, IL আসতেছে। আচ্ছা তোমরা ওই যে একটু যদি ছোট করি আমি, আমার স্যার কে 1 দিল আছে হ্যাঁ এটা দেখো এখানে কে আছে, এখানে কে 1 আছে, কেন দিল বলো তো? তো কোশ্চেন করলো স্যার স্যার লোড তো স্যার কনস্ট্যান্ট লোড কনস্ট্যান্ট না, আরো সহজ হয় কেন দিল বলো তো? কনস্ট্যান্ট চেঞ্জ হলো কেন? লোড হচ্ছে পিক্স, ওই পিক্সের সাথে কোনো কিছু মাল্টিপ্লাই হলে ওটা তো একটা কনস্ট্যান্ট। তো ভোল্টেজ আসছে তাই ভোল্টেজ আসছে এই ব্যাপারই অনেকটা, কিন্তু এটা তোমরা আরো ইজিলি অ্যান্সার দিতে পারো। দেখো এখানে আমাদের আইসি আইপি আছে, সেই জন্য কনস্ট্যান্টটা হয়, কিন্তু এর পরবর্তীতে আমাদের ভিএল বাই আরপি আসছে না? ভিএলটা আমরা এখানে ইনপুট করছি না, আরপিটা কই গেল? আরপিটা সেই কে এর সাথে গুণ হয় নতুন একটা কনস্ট্যান্ট হইছে কে1। দেখি স্যার ওইটাই তো বললাম লোড চেঞ্জ হইছে। স্যার আরপিটা কে এর সাথে কেন বলবো? কারণ ওইখানে তো কে এটা তো আরপি কনস্ট্যান্ট তো এই যে দেখো আরপি আরপি কনস্ট্যান্ট না ভ্যালু দেওয়া এই দেখো আরপিটা আসলে গুণ হয় নাই, ভাগ হইছে। ভাগ হয়েছে। কে এর সাথে কে কে বাই ডিভাইডেড বাই R by RP আরপি আসবে না? এই যে দেখো এখানে আমরা ভিএলটা এখানে বসাচ্ছি, ভিএলটা তাহলে এখানে আরপি থাকলো না,
এই কে ডিভাইডেড বাই আর কে যদি করি আমাদের একটা নতুন কনস্ট্যান্ট আসবে k1 স্যার তাই স্যার আমরা তো এই ওয়াট মিটারে একটা সার্কিটে হচ্ছে একটা তার হচ্ছে প্যারালালে লাগাচ্ছে একটা সিরিজও লাগাচ্ছি, তাহলে হচ্ছে প্যারালালে যখন লাগাবো শর্টকাট কেন হবে না, শর্ট পাথ কেন হবে না? কারণ রেজিস্ট্যান্স বাড়াবে না, রেজিস্ট্যান্স এত বেশি দিলে ওখান থেকে খুব কম কারেন্ট যাবে, তাহলে তোমরা এখানে বুঝতে পারতেছো আইপিটা অনেক ছোট হবে। বুঝা গেছে কি বললাম? হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের পাওয়ার মেজারমেন্টের জন্য আমরা ভোল্টেজ পেলাম, কারেন্ট পেলাম, তাই না? তাহলে এখানে দেখো তাহলে আমাদের পাওয়ার মেজারমেন্টটা হয়ে গেছে। বিআই এটার পরিবর্তে আমরা পিএভি এভারেজ পাওয়ার লিখতে পারি। সো তোমরা এটা তখন কি ছিল বলো তো, এই দিকে থিটা এফ ছিল না বা ডিফ্লেক্টিং অ্যাঙ্গেলটা ছিল না, তাহলে ডিফ্লেক্টিং টর্ক অ্যাঙ্গেলটা আর এভারেজ পাওয়ারটা সেম জিনিসই তোমরা এখান থেকে দেখতে পারতেছো। তার মানে কি বলতে পারো, থিটা এফ সমানুপাতিক পিএভি, তাই না? যে ডিফ্লেক্টিং যে অ্যাঙ্গেলটা সেটা এভারেজ ভোল্টেজের সমানুপাতিক। কে কি সবাই কি স্যার? হ্যাঁ K1 হ্যাঁ K1 টা তো তোমার ডিফ্লেক্টিং এই যে এটা তো তোমার ডিফ্লেক্টিং অ্যাঙ্গেলের যে ইকুয়েশনটা সেটা। এখানে দেখতে যে ওই হিসাবে স্যার থিটা f ডিভাইড বাই k1 PAV। হ্যাঁ সেটাও বলতে পারো, সেটাও কিন্তু তুমি সম্পর্কটা চিন্তা করো যে থিটা এফ এর সাথে তোমার এভারেজ পাওয়ারের সম্পর্কটা কি আসলে সমানুপাতিক। আমি যদি স্যার k1 টো এরপর সমানুপাতিক আসে। সো এটা তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মেয়েদের জন্য। আশা করছে কিনা সেটা কোশ্চেন পেয়ে পরে আমরা তো শিখব জানার জন্য। তো ইলেকট্রোডাইনামোমিটারে important means to দেখো এই যে proof স্যার থিটা সমানুপাতিক যে এভারেজ পাওয়ার এই আইসি স্যার আইসি কি আই হয়ে গেছে? কোনটা একটু উপরে যাচ্ছে আইসি উপরটা তো আইসি ছিল নাকি আইএল হয়ে গেছে স্যার? ও ওই যে আইসি টা আইএল। হ্যাঁ দুইটা সমান হবে না। যে কারেন্টটা দিতেছে আচ্ছা ওকে দেখো এখন নিচেরটা ক্ষেত্রে করতেছি আমি। তুমি এই যে এটা জিজ্ঞেস করছো আইসি সমান আই কিভাবে কিভাবে হলো নাকি আইসি দেখো যে আইসি যে কারেন্ট আইসি কি উপরটা ও সরি সরি যে লোডের মধ্যে দিয়ে যাচ্ছে। সো তোমরা এই কোশ্চেনটা যদি আসে এক্সামে তাহলে কিভাবে আসবে, তাহলে এটা হচ্ছে তোমাদের যে ইলেকট্রোডাইনামোমিটারের রিফ্লেকশনটা লিনিয়ারলি ভ্যারিজ উইথ দ্য এভারেজ পাওয়ার অফ দ্য লোড অফ আওয়ার সার্কিট। সো এটা তাহলে তোমরা এখানে কি এসি সার্কিট ডিসি সার্কিট দাও কোনো সমস্যা হবে? এটা কি ডিসিতে চলবে এসিতে চলবে না এমন কোনো ব্যাপার আছে এখানে বলো তো? দেখো তো এই অ্যারেঞ্জমেন্টটা তোমরা যদি এই সহজ অ্যারেঞ্জমেন্ট দেখো, এটা যদি তুমি ডিসি সার্কিট এক্সটার্নাল সার্কিটটা ডিসি হয়, ডিসিতে চললে কি সেটা কি এসিতে চলবে না এমন কোনো ব্যাপার আছে? যেটা দুইটা হবে দুটোই হবে কিন্তু ব্যাক নেগেটিভ হয়ে যাবে, কিন্তু এটার মান তো আসবে। আচ্ছা ওকে এটা দুইটাতেই চলবে, অ্যানসার হলো এটা। আর পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলটা যেটা সেটা হচ্ছে যা DC চলবে। ডিসিতে চলবে, ঠিক আছে? ওকে এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে ওয়াট মিটার কানেকশন ফর মিটারিং। হ্যাঁ এটা তো তোমাদেরকে দেখাই দিলাম তাই না, এটা আসলে নতুন করে দেখানোর কিছু নাই। তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটাও তোমরা দেখো মাত্র ওয়াট মিটার কানেকশনটা 20 মার্কস তো দেখো আরেকটা টপিকের নাম তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক কত দেখা যাক। কোশ্চেন পাওয়া গেছে errors due to watt meter connections এটা টপিকটার নাম। এরর চিত্র সব দুইটা একটা সিঙ্গেল দুটো সিঙ্গেল আর তো টপিকটার নাম আগে লিখো errors due to মিটার কানেকশন। তোমাদের আগে যেটা তোমরা এই যে দেখে আসছো ছবিটা, এই ছবিটা আমরা যদি রাখি, এই ছবিটার প্রবলেম কোথায় করবো? যেহেতু তোমরা টপিকের নাম দিছো যে errors due to watt meter connection, এইটা যদি ছবিটা আমরা লাগিয়ে রাখি তাহলে কি সমস্যা যার জন্য এরা এরর আসছে বলতেছে এই সার্কিটের মধ্যে? কি সমস্যা? হ্যাঁ সেটাই জিজ্ঞেস করতেছি, একটু চিন্তা করো তো। তোমাদের লাগবে হচ্ছে এই যে এই লোডের অ্যাক্রসের
মধ্যে মানে লোডের ভিতর দিয়ে যে কারেন্ট যায় সেটা লোডের অ্যাক্রসের ভোল্টেজটা যেটা যায় সেটা। তাহলে স্যার ওইটা কই? বলো তুমি পারবে আমি জানি। লোডের অ্যাক্রসে ভোল্টেজ স্যার ও তখন বলছিল স্যার ওইটা হচ্ছে ডিরেক্টলি প্যারালাল নাই। হ্যাঁ ডিরেক্টলি প্যারালালে নাই। জি স্যার ওই এরকম বলছিল। না কারেন্ট ডিভাইডেড হয়ে যাবে একটা কারেন্ট হ্যাঁ কোথায় ডিভাইড হবে বলতো? স্যার শুরু আইসি দিক দিয়ে থেকে এখান দিয়ে আইসি আর আইপি এখানে আইপি গেল তাই না? এটা একটা কারেন্ট যে ডিভাইডেড হয়ে যাবে তাহলে আমরা দেখো যে এই যে আইএলটা যেটা লোডের মধ্যে এটা কারেন্টটা যেত এখানে একটা পোর্শন ভাগ হয়ে যাওয়ার কারণে পুরো আইটা এখানে আসছে তাই না? এটা একটা পোর্শন। কিন্তু কথা হচ্ছে যে আমরা কি জানি ভোল্টমিটারের বা ভোল্টেজ মেজারের জন্য যে কয়েলটা থাকে তার রেজিস্ট্যান্সটা কি হয় অনেক হাই হাই থাকে তাই না? অনেক হাই থাকে। সো এইখানের মধ্যে কারেন্টটা খুবই একটা ছোট কারেন্ট নেগলিজিবল। তো এই ফুল কারেন্টটা থেকে যদি তুমি মাইনাসও করো যে আইএলটা মোটামুটি আইএল এর সমান কারেন্টই যায় বোঝা গেছে? কিন্তু তারপরে এটা কি হলো? তারপরে এটা হচ্ছে কারেন্ট এরর এটাকে বলা হয়। আর এরপরে আমরা যদি ভোল্টেজ মেজার করতে চাই ভোল্টেজ মেজারে কি এরর আসছে? ভোল্টেজ যদি মেজার করতে চাও ভোল্টেজ মেজারে কি কোনো এরর থাকতে পারে এখানে? সেম ওর একইভাবে চিন্তা করো যে এই যে কারেন্টটা আসতেছে সেটা তো আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাই না? ভি এর লোডটা কি হবে তাহলে আসলে বলো তো? ভি এর লোডটা হবে হচ্ছে আমাদের আইসি প্লাস আইপি ডিভাইড বাই এখানে যে ড্রপটা হয় সেটা আর হচ্ছে প্লাস এইটার যে ড্রপটা হয় সেটার যোগফল হচ্ছে এইটার মধ্যে দিয়ে যাবে তাই না? সো লোডের অ্যাক্রসের যে ড্রপটা তার একটা পার্সেন্টেজ আমাদের কারেন্ট ভ্যালুর মধ্যে দিয়ে ড্রপ হচ্ছে। বুঝা গেল কি বললাম? এই বাকিটা বুঝতে পারছো পেছনে? ওকে তাহলে এই দুইটা আমাদের ওয়াটমিটারের এরর আসে আসলে। এই যে তোমাদের দুইটা অ্যারেঞ্জমেন্টই দেখাই দিচ্ছে যে যখন আমরা হলো একটা পয়েন্ট এখানে এ পয়েন্ট দিছি আর এখানে বি পয়েন্ট দিছি যখন ওয়াটমিটারটার পটেনশিয়াল কয়েলটা এ তে কানেক্ট করা হয় তখন দেখো যে এই যে অ্যারেঞ্জমেন্ট আমি মাত্র বলে আসলাম তখন হচ্ছে যে এই কারেন্টটা একটা সমস্যা হচ্ছে যে দুই ভাগে ভাগ হওয়ার কারণে আই এরটা ফুল যে লোড কারেন্টটা সেটা যে সাপ্লাই থেকে আসছে সেটা আমরা বলতে পারতেছি না কারণ একটা অংশ পটেনশিয়াল কয়েলে চলে যাচ্ছে তাই না? আর আরেকটা সমস্যা হচ্ছে এই লোডের অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা প্লাস এই কারেন্ট কয়েলের মধ্য দিয়ে যে কারেন্টটা যাওয়ার কারণে যে ভোল্টেজ ড্রপটা ইজ ইকুয়াল টু পটেনশিয়াল কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় তার জন্য ভোল্টেজ ড্রপটা। সো এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা কিন্তু আমরা চাই হচ্ছে এটা ইজ ইকুয়াল টু এটা। সমস্যা কোথায় বোঝা গেল? হয় না। তারপরে দেখো অ্যারেঞ্জমেন্টটা যদি আমরা পাল্টাই দিই বিতে লাগাই তাহলে হচ্ছে একটা সমস্যা থেকে আমরা রিলিফ পেলাম সেটা হচ্ছে এই লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ডাইরেক্ট পটেনশিয়াল কয়েলের অ্যাক্রসে আমরা পাচ্ছি মেজার করতে পারছি। তো সমস্যা আরেকটা দুটো সেম হবে মানে ভোল্টেজের মানে লোডের ভোল্টেজ আর ওই পিসি এর ভোল্টেজ সেম হবে এবং সেটা কিন্তু আমাদের দরকার। সেটাই তো যে সিসি তে তো আরেকটা সিসি তে ভোল্টেজ ড্রপ আরেকটা না সিসি ড্রপটা দেখো এই সিসি তে ড্রপ হচ্ছে কিন্তু সেটা কি আমাদের লোডের অ্যাক্রসের ড্রপটার সাথে কোনো রিলেশন আছে? না আমরা কি বলতে পারি আসলে তখন হচ্ছে যে এই যে এটা যেহেতু লোডের সাথে ডাইরেক্ট প্যারালাল কানেকশন আছে লোডের ড্রপটা ইজ ইকুয়াল টু পিসি ড্রপটা। সো এখানে দেখো আবার আরেকটা সমস্যা কি কারেন্ট কয়েলটা এসে আমাদের আবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা হলো লোডের মধ্যে দিয়ে যাচ্ছে একটা হলো পটেনশিয়াল কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে তাই না? বুঝে গেছে? ওকে তাহলে দেখো এরপরে তোমরা একটু এটা একটু পড়ো তো যে মেইনলি ওয়াটমিটার কোনটা ইউজ করা হয় এটা নাকি ওটা? দেখো with the PC connected to point A the load current is properly measured but the voltage across PC is higher by the amount of voltage drop in CC যেটা মাত্র তোমাদেরকে বললাম যে এই যে তোমার পিসিটা একটা এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে এই পিসিটা যেটা পটেনশিয়াল কয়েলটা যে ভোল্টেজটা মাপতেছে এক্সট্রা একটা এরর ভোল্টেজ মাপতেছে সেটা হলো সিসির অ্যাক্রসের ভোল্টেজ সেটা হলো এই নাম্বার পয়েন্টে বি নাম্বার পয়েন্টে কি হবে? বি নাম্বার পয়েন্টটা হচ্ছে কারেন্ট এই ভোল্টেজটা ঠিক মাপলেও কারেন্টটা দুইটা ব্রাঞ্চ পাওয়ার কারণে আইপি কারেন্টটা সে কম মাপতেছে তাই না? বেশি মাপতেছে নাকি বলতো আমাদের আইসিটা মাপা উচিত ছিল না মানে আইসি সমান আইএলটা হওয়া উচিত ছিল না কিন্তু এখানে আরেকটা কিছু পাবে যে আইপিটা পেয়ে যাচ্ছে না সো কিছু পোর্শন হারিয়ে যাচ্ছে আইপি কারেন্টটা
সো এটা আবার কম হইতেছে। সো এটা হলো দুইটার মধ্যেকার সমস্যাটা। আচ্ছা, এরপরে দেখো যে এই যে দুইটা যে তোমার অ্যারেঞ্জমেন্টটা তার যে সলিউশনটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে আমাকে বলো তো যদি ছবি একটু তোমার কালার করি, এখানে দুইটা সার্কিটের মধ্যে দেখো তো এই যে এই সার্কিটটা যেটা ফিক্সড কয়েল কারেন্ট মিনিং বলতেছে, এটা আসলে কি কয়েল বলতো? এটা কি আমার তোমার কারেন্ট কয়েল নাকি পটেনশিয়াল কয়েল? কারেন্ট কয়েল। আর আরেকটা দেখো কয়েল ফিক্সড কয়েল কম্পেনসেটিং ওয়াইন্ডিং, এটা কি করতেছে বলো তো? লো ভোল্টেজ। লো ভোল্টেজ মানে ভোল্টেজ তো ভোল্টেজ লোডের ভোল্টেজ। আচ্ছা ওকে, দেখো এটা সুবিধার করবে। দেখো যে এই যে তোমার যদি এই লোডের অ্যাক্রসে কারেন্টটা মাপতে চাও, তোমাদের সিলেবাস শেষ করে দিচ্ছে। আজকে শেষ করবে স্যার? কালকে অল্প কিছু বাকি থাকবে, আজকে মোটামুটি শেষের দিকে চলে আসছে। হ্যাঁ শেষ করে দেবো তো, এটা একটু বুঝে নাও, শেষ করে দিই। দেখো যে এই যে কারেন্ট এই সার্কিটে এতটুকু যে কারেন্টটা মাপতেছে সেটা আসলে কি কারেন্ট মাপতেছে বলো তো? এই যে এখানে যে সার্কিটটা যাচ্ছে এই সার্কিটটা কি কারেন্ট মাপতেছে? সাপ্লাই কারেন্ট। এখানে দেখো যে দুইটা কয়েল আছে না, দুইটা কয়েল। সো একটা হচ্ছে তোমার ওই যে তোমার ফিক্সড কয়েল ফর কারেন্ট রেজিং করতে হচ্ছে তোমার এই আইএলটা বোঝাচ্ছে যেটা হচ্ছে লাইন কারেন্টটা, আর এই আইপিটা যেটা সেটা হচ্ছে তোমার পটেনশিয়াল কয়েলের জন্য যে প্রবলেম হচ্ছে। দেখো এই যে এখানে দুইটা কয়েল দেখতে পাচ্ছ না, এটা কোন অ্যারেঞ্জমেন্ট আসলে বলতো? বললাম তো স্যার। কোনটা বলতো? প্রথম যেটা ইলেকট্রোডাইনামিক মিটার দেখছো, হ্যাঁ। এটা হচ্ছে তোমার একই কারেন্টটা ফিক্সডের সাথে ফিক্সড কয়েলও ছিল, একই কারেন্টটা মুভিং কয়েলও ছিল, তাই না? সো এখানে তোমার দুইটা কারেন্ট সেখানে যোগ হয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে না, সিরিজে আছে ঠিক আছে, কয়েল দুইটা না সেখানে দুইটা কয়েলের জন্য দুইটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হচ্ছিল না, বুঝা গেছে? আর তাহলে এই যে এখানে তোমরা যদি কারেন্ট ফ্লো করাও, যেহেতু এটা কয়েল তার পাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু অবশ্যই ক্রিয়েট হবে, সেটা হচ্ছে আইএল প্লাস আইপি কারেন্টের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স। আর আরেকটা দেখো যে কম্পেনসেটিং উইন্ডিং যেটা বলছে এরা, যেটা হচ্ছে এইটার সাথে বিপরীতমুখী হয়ে এখানে একটা তোমার সার্কিট ক্রিয়েট করছে, সেটা দেখো এই যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে জাস্ট কি কারেন্ট বলতো? সার্কিটটা দেখে বলো, এই যে এখানে যে অ্যারেঞ্জমেন্টটা, এই কারেন্টের মধ্যে কারেন্টটা যেতে যাচ্ছে আইসি নাকি আইপি নাকি আইপি? আইপি না স্যার। শিওর আমাদের কোশ্চেন করতেছে কেন? কোনটা বুঝতে পারতেছো তো? উপরেরটা নাম যে ব্যাক করতেছে। হ্যাঁ, এই যে কারেন্টটা ব্যাক করতেছে কারেন্টটা, এই কারেন্টটা কি কারেন্ট বলতো? আইসি না আইএল নাকি আইপি? আইপি। আইপি না, বুঝতে বলবো। এটা হলো আইপি, বুঝে বলছো তো, তাই না? বুঝতে বলবো স্যার, আমাকে এরকম কনফিউজ করতে বুঝে বলবো। বুঝে বলছো এবং বোঝাটা ঠিক আছে। দেখো যে এই কারেন্টে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইপি কারেন্টটা যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো যে উপরের কয়েল দিয়ে কারেন্ট যাচ্ছিল আমাদের আইএল প্লাস আইপি, সেটা ছিল ধরো এই যে এই ডিরেকশন। নিচের কয়েল দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি যে এই কয়েল দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হলো আইএল প্লাস আইপি, কিন্তু এই যে এখান থেকে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আইপি, তাই না? এটা হচ্ছে অপোজিট না ওটা, যেটা উপর দিকে যাচ্ছে আইএল প্লাস আইপি যেদিকে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করতেছে, আইপিটা ডিফারেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করবে না, উল্টা সাইড। উল্টা না? তাহলে এই আইপি আইপি এর বদলে আইসি হবে না স্যার, আইএল প্লাস আইসি। না, এখানে হচ্ছে জাস্ট আইপি, এটা হচ্ছে জাস্ট মুভিং কয়েলের মধ্যে যে হচ্ছে। মানে দুইটা সো এখানে দেখো যে আইপিটা দুইটা কাটা চলে গেল না, তাহলে এই আইপিটা তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করতেছিল লেফট থেকে রাইট, এই আইপিটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট করতেছে রাইট থেকে লেফট, তাহলে আইপি আইপি কাটা চলে গেল না, তাহলে কি পড়ে থাকলো? জাস্ট আইএল পড়ে থাকলো না? তাহলে কি তোমার ওই ব্রাঞ্চের আর কোনো প্রবলেম আসতেছে যে কারেন্টটা যে দুইটা ভাগ হয়ে যাচ্ছে? তাহলে এই আইএল কারেন্টটা লোডের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা বলতে পারি না তাহলে। সো এই যে তোমার যদি বলে যে ইরোডটা আসে বাটনটা, সেটাকে যদি তুমি কম্পেনসেট করতে চাও তাহলে কি অ্যারেঞ্জমেন্ট? তোমরা সার্কিটটা আঁকবা এবং হচ্ছে এই ব্যাখ্যাটা দিবা যে উপরে নিচের এই এটার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা ছিল আইএল প্লাস আইপি,
কিন্তু উপরের মধ্যে যে কারেন্টটা যাচ্ছিল সেটা হচ্ছে জাস্ট আইপি, কিন্তু হচ্ছে ডিফারেন্ট বিপরীত। এক্সট্রা কি লাগানো আছে এই যে দেখো যে অ্যারেঞ্জমেন্টটা এই অ্যারেঞ্জমেন্টটা এক্সট্রা লাগানো আছে। উপরে যে পার্টটা চলে হ্যাঁ, এটা হলো এক্সট্রা লাগানো আছে। মুভিং ক্রস ভোল্টেজ ওয়ার্কিং হাই রেজিস্ট্যান্স একটা রেজিস্টার লাগানো আছে। হ্যাঁ, একটা হাই রেজিস্ট হচ্ছে, সেখান দিয়ে আইপি কারেন্টটা অনেক ছোট হতো। আচ্ছা, তোমাদের আজকের লেকচার এতটুকু থাকে। আলহামদুলিল্লাহ দেখা আপনারা কি আমাদের স্যার আমরা ক্লাস 5 করে তোমরা 3টা ক্লাস পাচ্ছ। এই লাস্ট উইকে তো তোমাদের কি ক্লাসে আসবে না, তোমরা আসবে না কি সেটা নিয়ে আমি কনফিউজ। বলে না একটু ডেটটা লিখে নিও তো একটা করো না। আগে থেকে অনেক সাপ আছে। 3/12/14 সামনে আপনাকে চলে গেল বুঝছো এটা এখন দিয়ে দিচ্ছি। কত কত